কথায় বলে আপনি বাঁচলে নাকি বাপের নাম। জীবন সংকট নাকি উপস্থিত হলে মানুষ সব ভুলে যায়, কে আপন কে পর, সুখের কালে কে ছিল সবার প্রিয়। মানুষ নাকি বিস্মৃত হয় সব কিছু। নমস্কার বন্ধুরা, আমি পরিণীতা। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত রচনা তারিণী মাঝি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের গল্প। তারিণী মাঝির অভ্যাস মাথা হেঁট করিয়া চলা। অস্বাভাবিক দীর্ঘ তারিণী ঘরের দরজায় গাছের ঢালে সাধারণ চালাঘরে বহুবার মাথায় বহু ঘা খাইয়া ঠেকিয়া শিখিয়াছে, কিন্তু নদীতে সে যখন খেয়া দেয় তখন সে খাড়া সোজা। তাল গাছের ডোঙার উপর দাঁড়াইয়া সুদীর্ঘ লগির খোঁচা মারিয়া যাত্রী বোঝাই ডোঙাকে ওপার হইতে এপারে লইয়া আসিয়া সে থামে। আষাঢ় মাস, অম্বুবাচী উপলক্ষে ফেরত যাত্রীর ভিড়ে ময়ূরাক্ষীর গনুটিয়ার ঘাটে যেন হাট বসিয়া গিয়াছিল। পথশ্রমকাতর যাত্রী দলের সকলেই আগে পার হইয়া যাইতে চায়। তারিণী তামাক খাইতে খাইতে হাঁক মারিয়া উঠিল, আর লয় গো ঠাকুরনরা, আর লয়, গঙ্গা চান করি পুণ্যের বোঝায় ভারী হইয়া আইচ সব। একজন বৃদ্ধ বলিয়া উঠিল, আর একটা নোক বাবা, এই ছেলেটি। ওদিক হইতে একজন ডাকিয়া উঠিল, ওলো সাবি, উঠে আয়লো, উঠে আয়, দুশমনের হাড়ের দাঁত মেলে আর হাসতে হবে না। সাবি ওরফে সাবিত্রী, তরুণী। সে তাহাদের পাশের গ্রামের কয়টি তরুণীর সহিত রহস্যালাপের কৌতুকে হাসিয়া যেন ভাঙিয়া পড়িতেছিল। সে বলিল, তোরা যা, আসছে ক্ষেপে আমরা সব একসঙ্গে যাব। তারিণী বলিয়া উঠিল, না বাপু, তুমি এই ক্ষেপেই চাপো, তোমরা সব একসঙ্গে চাপলে ডোঙা ডুববেই। মুখরা সাবি বলিয়া উঠিল, ডোবে তো তোর ওই বুড়িদের ক্ষেপেই ডুববে মাঝি। কেউ 10 বার কেউ 20 বার গঙ্গা চান করেছে, ওরা আমাদের সবে এই একবার। তারিণী জোর হাত করিয়া বলিল, আগে মা, একবারেই যে আপন কারা গাঙের ঢেউ মাথায় করে আইছেন সব। যাত্রীর দল কলরব করিয়া আসিয়া উঠিল। মাঝি লগি হাতে ডোঙার মাথায় লাফ দিয়ে উঠে পড়ল। তাহার সহকারী কালাচাঁদ পারের পয়সা সংগ্রহ করিতেছিল। সে হাঁকিয়া বলিল, পারের করি ফাঁকি দাও নাই তো কেউ, দেখো এখনো দেখো। বলিয়া সে ডোঙাখানা ঠেলিয়া দিয়া ডোঙায় উঠিয়া পড়িল। লগির খোঁজা মারিয়া তারিণী বলিল, হরি হরি বলো সব, হরিবোল হরিবোল। যাত্রীদল সমস্বরে হরিবল দিয়া উঠিল, হরিবোল হরিবোল। দুই তীরের বনভূমিতে সে কলরোল প্রতিধ্বনি হইয়া ফিরিতেছিল। নিম্নে খরস্রোতা ময়ূরাক্ষী নিম্ন স্বরে ক্রূর হাস্য করিয়া বহিয়া চলিয়াছে। তারিণী এবার হাসিয়া বলিল, আমার নাম করলেও পার, আমি তো পার করছি। এক বৃদ্ধা বলিল, তা তো বটেই বাবা, তারিণী নইলে কে তরাবে বলো। একটা ঝাঁকি দিয়া লগিটা টানিয়া তুলিয়া তারিণী বিরক্তি ভরে বলিয়া উঠিল, এই শালাকেলে, এঁটে ধর দাঁড়। হ্যাঁ, সিঙার তো আমার ভাত খায় না গো, টান দেখছিস না? সত্য কথা, ময়ূরাক্ষীর এই খরস্রোতই বিশেষত্ব। 12 মাসের মধ্যে 7-8 মাস ময়ূরাক্ষী মরুভূমি, 1-1.5 মাইল প্রশস্ত বালুকারাশি ধুধু করে। কিন্তু বর্ষার প্রারম্ভে সে রাক্ষসীর মতো ভয়ঙ্করী। 2 পার্শ্বে 4-5 মাইল গাঢ় পিঙ্গল বর্ণ জলস্রোতে পরিব্যাপ্ত করিয়া বিপুল স্রোতে সে তখন ছুটিয়া চলে। আবার কখনো কখনো আসে হরপাবান, 6-7 হাত উচ্চ জলস্রোত সম্মুখের বাড়ি ঘর ক্ষেত খামার গ্রামের পর গ্রাম নিঃশেষ ধুইয়া মুছিয়া দিয়া সমস্ত দেশটাকে প্লাবিত করিয়া দিয়া যায়। কিন্তু সে সচরাচর হয় না। 20 বছর পূর্বে একবার হইয়াছিল।
মাথার উপর রৌদ্র প্রখর হইয়া উঠিয়াছিল। একজন পুরুষ যাত্রী ছাতা খুলিয়া বসিল। তারিণী বলিল, পাল খাটিও না ঠাকুর, পাল খাটিও না, তুমি উড়ে যাবা। লোকটি ছাতা বন্ধ করিয়া দিল। সহসা নদীর উপরের দিকে একটা কলরব ধ্বনিত হইয়া উঠিল। আর তো কলরব! ডোঙার যাত্রী সব সচকিত হইয়া পড়িল। তারিণী ধীরভাবে লগি চালাইয়া বলিল, এই সব হুঁশ করে, তোমাদের কিছু হয় নাই। ডোঙা ডুবেছে ওলকুড়োর ঘাটে। আই বুড়িমা, কাঁপছ কেনে? ধর ধর ঠাকুর, বুড়িকে ধর। ভয় কি? এই দেখো, আমরা আর ঘাটে এসে গেছি। নদীও শেষ হইয়া আসিয়াছিল। তারিণী বলিল, কেলে কি? নদীবক্ষের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখিয়া তারিণী বলিল, লগি ধর দেখি। কালাচাঁদ উঠিয়া পড়িল। তাহার হাতে লগি দিতে দিতে তারিণী বলিল, হুই দেখ, হুই হুই ডুবল। বলিতে বলিতেই সে খরস্রোতার নদীগর্ভে ঝাঁপ দিয়া পড়িল। ডোঙার উপর কয়েকটি বৃদ্ধা কাঁদিয়া উঠিল। ও বাবা তারিণী, আমাদের কি হবে বাবা? কালাচাঁদ বলিয়া উঠিল, এই বুড়িরা, পিছু ডাকে দেখো দেখি, মরবি মরবি, তোরা মরবি। পিঙ্গলবর্ণ জলস্রোতের মধ্যে শ্বেতবর্ণের কি একটা মধ্যে মধ্যে ডুবিতেছিল, আবার কিছু দূরে গিয়া ভাসিয়া উঠিতেছিল। তাহাকে লক্ষ্য করিয়াই তারিণী ক্ষিপ্র গতিতে স্রোতের মুখে সাঁতার কাটিয়া চলিয়াছিল। সে চলার মধ্যে যেন কত স্বচ্ছন্দ গতি। বস্তুটার নিকটেই সে আসিয়া পড়িয়াছিল, কিন্তু সেই মুহূর্তেই সেটা ডুবিল। সঙ্গে সঙ্গে তারিণীও ডুবিল। দেখিতে দেখিতে সে কিছু দূরে গিয়া ভাসিয়া উঠিল। এক হাতে তাহার ঘন কালো রঙের কি রহিয়াছে। তারপর সে ঈষৎ বাঁকিয়া স্রোতের মুখেই সাঁতার কাটিয়া ভাসিয়া চলিল। দুই তীরের জনতা আশঙ্কা বিমিশ্র উৎসুকের সহিত একাগ্র দৃষ্টিতে তারিণীকে লক্ষ্য করিতেছিল। এক তীরের জনতা দেখিতে দেখিতে উচ্চ রোলে চিৎকার করিয়া উঠিল, হরিবোল হরিবোল। অন্য তীরের জনতা চিৎকার করিয়া প্রশ্ন করিতেছে, উঠেছে উঠেছে। কালাচাঁদ তখন ডোঙা লইয়া ছুটিয়াছিল। তারিণীর ভাগ্য ভালো, জলমগ্ন ব্যক্তিটি স্থানীয় বর্ধিষ্ণু ঘরেরই একটি বধূ। ওলকুড়ার ঘাটে ডোঙা ডুবে নাই। দীর্ঘ অবগুণ্ঠনাবৃতা বধূটি ডোঙার কিনারায় ভর দিয়া সরিয়া বসিতে গিয়ে এই বিপদ ঘটাইয়া বসিয়াছিল। অবগুণ্ঠনের জন্যই হাতটা লক্ষ্যভ্রষ্ট হইয়া সে টলিয়া জলে পড়িয়া গিয়াছিল। মেয়েটি খানিকটা জলও খাইয়াছিল, কিন্তু তেমন বেশি কিছু নয়। অল্প সুশ্রতাতেই তাহার চেতনা ফিরিয়া আসিল। নিতান্ত কচি মেয়ে, 13-14 বৎসরের বেশি বয়স নয়। দেখিতে বেশ সুশ্রী। দেহে অলঙ্কারও কয়খানা রহিয়াছে। কানে মাকড়ি, নাকে টানা দেয়া নথ, হাতে রুলি, গলায় হার। সে তখনও হাঁপাইতেছিল। অল্পক্ষণ পরেই মেয়েটির স্বামী ও শ্বশুর আসিয়া পৌঁছিলেন। তারিণী প্রণাম করিয়া বলিল, প্রণাম গোসমশাই। মেয়েটি তাড়াতাড়ি দীর্ঘ অবগুণ্ঠন টানিয়া দিল। তারিণী বলিল, আর শান কেরনে মা, দম লাও দম লাও। সেই যে বলে, লাজে মা কুঁকড়ি, বেপদে ধুকুড়ি। ঘোষ মহাশয় বললেন, কি চাই তো তারিণী, বল। তারিণী মাথা চুলকাইয়া সারা হইল। কি তাহার চাই সে ঠিক করিতে পারিল না। অবশেষে বলিল, এক হাঁড়ি মদের দাম 8 আনা। জনতার মধ্যে হইতে সেই সাবি মেয়েটি বলিয়া উঠল, মরণ তোমার, দামি কিছু চেয়ে নে বাপু। তারিণীর যেন এতক্ষণে খেয়াল হইল। সে হেঁট মাথাতেই সলজ হাসি হাসিয়া বলিল, ফাঁদি লত একখানা ঘোষমশাই। জনতার মধ্যে হইতে সাবি আবার বলিয়া উঠিল, হ্যাঁ বাবা তারিণী, বৌমা বুঝে খুব নাক নেড়ে কথা কয়। প্রফুল্লচিত্ত জনতার হাস্যধ্বনিতে খেয়াঘাট মুখরিত হইয়া উঠিল। বধূটি ঘোমটা খুলে নাই। দীর্ঘ অবগুণ্ঠনের মধ্যে হইতে
তাহার গৌরবর্ণ কচি হাতখানি বাহির হইয়া আসিল। রাঙা করতলের উপর সোনার নথখানি রৌদ্রাভায় ঝকঝক করিতেছে। ঘোষ মহাশয় বললেন, দশহারার সময় পার্বণী রইল তোর, কাপড় আর চাদর, বুঝলি তারিণী? আর এই নে 5টা টাকা। তারিণী কৃতজ্ঞতায় নত হইয়া প্রণাম করিয়া কহিল, আগে হুজুর, চাদরের বদলে যদি শাড়ি। হাসিয়া ঘোষ মহাশয় বলিলেন, তাই হবে রে, তাই হবে। সাবি বলিল, তোর বউকে একবার দেখতাম তারিণী। তারিণী বলিল, নেহাত কালে কুচ্ছিত মা। তারিণী সেদিন রাত্রে বাড়ি ফিরিল আকণ্ঠ মদ গিলিয়া। এখানে পা ফেলিতে পা পড়িতেছিল ওখানে। সে বিরক্ত হইয়া কালাচাঁদকে বলিল, রাস্তায় এত নেলাকে কাটল রে কেলে? শুধুই নেলা, শুধুই এই একটা নেলা। কালাচাঁদও নেশায় বিভোর, সে শুধু বলিল, তারিণী বলিল, জলাশয়, সব জলাশয় হয়ে যায়, সাঁতরে বাড়ি চলে যাই। শালা খাল নাই, নেলা নেই, সমান, সব সমান। টলিতে টলিতেই সে শূন্যের বায়ুমণ্ডলে হাত ছুঁড়িয়া ছুঁড়িয়া সাঁতারের অভিনয় করিয়া চলিয়াছিল। গ্রামের প্রান্তেই বাড়ি। বাড়ির দরজায় একটি আলো জ্বালিয়া দাঁড়াইয়াছিল তারিণীর স্ত্রী। তারিণী গান ধরিয়া দিল, নতুন হয়েছে দেশে ফাঁদিলতের আমদানি। সখী তাহার হাত ধরিয়া বলিল, খুব হয়েছে, এখন এসো, ভাত কটা জুড়িয়ে কর করে হিম হয়ে গেল। হাতটা ছাড়াইয়া লইয়া কোমরের কাপড় খুঁজিতে খুঁজিতে তারিণী বলিল, আগে তোকে লত পরতে হবে। লতা কই, কই কোথা গেল শালার লত? সখী বলিল, কোন দিন ওই করতে গিয়ে আমার মাথা খাবে তুমি? এবার আমি গলায় দড়ি দিব কিন্তু। তারিণী ফ্যাল ফ্যাল করিয়া তাহার মুখের দিকে চাহিয়া বলিল, কেনে, কি করলাম আমি? সখী দৃষ্টিতে তাহাকে তিরস্কার করিয়া বলিল, এই পাথার বান, আর তুমি? তারিণী অট্টহাসিতে বর্ষার রাত্রির সজল অন্ধকার ত্রস্ত হইয়া উঠিল। হাসি থামাইয়া সে সুখীর দিকে চাহিয়া বলিল, মায়ের বুকে ভয় থাকে? বল, তুই বল, বলে যা বলছি। পেটের ভাত ওই ময়ূরাক্ষীর দৌলতে, জবাব দে কথার, আয়। সুখী তার সহিত আর বাক্য ব্যয় না করিয়া ভাত বাড়িতে চলিয়া গেল। তারিণী ডাকিল, সুখী, আয় সুখী, এই। সুখী কোনো উত্তর দিল না। তারিণী টলিতে টলিতে উঠিয়া ঘরের দিকে চলিল। পেছন হইতে ভাত বাড়িতে ব্যস্ত সুখীকে ধরিয়া বলিল, চল, এক্ষুনি তোকে যেতে হবে। সুখী বলিল, ছাড়ো, কাপড় ছাড়ো। তারিণী বলিল, আলবাদ যেতে হবে, 1000 বার, 300 বার। সুখী কাপড়টা টানিয়া লিয়া বলিল, কাপড় ছাড়ো, যাব, চলো। তারিণী খুশি হইয়া কাপড় ছাড়িয়া দিল। সুখী ভাতের থালাটা লইয়া বাহির হইয়া গেল। তারিণী বলিতেছিল, চল, তোকে পিঠে নিয়ে ঝাঁপ দেব গনুটের ঘাটে, উঠব 5 থুপির ঘাটে। সুখী বলিল, তাই যাব, ভাত খেলাও দেখিন। বাহির হইয়া আসিতে গিয়া দরজার চৌকাটে কপালে আঘাত পাইয়া তারিণীর আস্ফালনটা একটু কমিয়া আসিল। ভাত খাইতে খাইতে সে আবার আরম্ভ করিল, তুলি নাই সেবার, 1 জোড়া গরু তুলি নাই, 15 টাকা, 5 টাকা কম 1 করি। শালা মদন গো
ঠকিয়ে নিলে? তোর হাতের শাখা বাঁধা কি করে হলো বল? কে তোর কোন নানা দিলে? সুখী ঘরের মধ্যে আমানি ঝাঁকিতেছিল। ঠান্ডা জিনিস নেশার পক্ষে ভালো। তারিণী বলিল, শালা মদ না লিলি ঠকিয়ে? লে, সুখী শাঁকা বাঁধা তো হয়েছে, ব্যাস আমাকে দিস আর না দিস। পরে শালা একদিন ময়ূরাক্ষীর বানে শালাকে গোটা কতক চবল দিয়ে তবে তুলি। সম্মুখে আমানির বাটি ধরিয়া দিয়া সুখী তারিণীর কাপড়ের খুঁট খুলিতে আরম্ভ করিল। বাহির হইল নদখানি আর 3টি টাকা। সুখী প্রশ্ন করিল, আর 2 টাকা কই? তারিণী বলিল, কেলে? ওই কেলে দিয়ে এলাম কেলেকে, যা লিয়ে যা। সুখী এ কথায় কোনো বাদ প্রতিবাদ করিল না, সে তাহার অভ্যাস নয়। তারিণী আবার বকিতে শুরু করিল, সেবার সেই তোর যখন অসুখ হলো ডাক পার হয় না। পুলিশ সাহেব ঘাটে বসে ভাপাইছে। বাবা, সেই বকশিসে তোর কানের ফুল। যা তুই যা, এক্ষুনি ডাক লদির পার থেকে। এই উঠে হারামজাদি লদি, উঠে আসবে, যা যা। সুখী বলিল, দাঁড়াও আয়নাটা লিয়ে আসি, লথটা পরি। তারিণী খুশি হইয়া নীরব হইল। সুখী আয়না সম্মুখে রাখিয়া নথ পরিতে বসিল। সে হাঁ করিয়া তাহার মুখের দিকে চাহিয়া বসিয়া রহিল। ভাত খাওয়া তখন বন্ধ হইয়া গিয়াছে। নথ পড়া শেষ হইতেই সে উচ্ছিষ্ট হাতেই আলোটা তুলিয়া ধরিয়া বলিল, দেখি দেখি। সুখীর মুখে পুলকের আবেশ ফুটিয়া উঠিল। উজ্জ্বল শ্যামবর্ণ মুখখানি তাহার রাঙা হইয়া উঠিল। তারিণী সাবি ঠাকুরনকে মিথ্যে কথা বলিয়াছিল। সুখী তন্নি, সুখী সুশ্রী, উজ্জ্বল শ্যামবর্ণা। সুখীর জন্য তারিণীর সুখের সীমা নেই। তারিণী মত্ত অবস্থাতে বলিলেও মিথ্যে বলে নাই। ওই ময়ূরাক্ষীর প্রসাদেই তারিণীর অন্নবস্ত্রের অভাব হয় না। দশহারার দিন ময়ূরাক্ষীর পূজাও সে করিয়া থাকে। এবার 1342 সালে দশহারার দিন তারিণী নিয়মিত পূজা অর্চনা করিতেছিল। তাহার পরনে নতুন কাপড়, সুখীর পরনেও নতুন শাড়ি। ঘোষ মহাশয়ের দেয়া পার্বণী। জলহীন ময়ূরাক্ষীর বালুকাময় গর্ভ গ্রীষ্মের প্রখর রৌদ্রে ঝিকিমিকি করিতেছিল। তখনও পর্যন্ত বৃষ্টি নামে নাই। ভোগপুরের কেষ্টদাস নদীর ঘাটে নামিয়া একবার দাঁড়াইল। সমস্ত দেখিয়া আকাশের দিকে চাহিয়া বলিল, তাই ভালো করে পুজো কর তারিণী, জল টল হোক, বানটা নাশুক। বান না এলে চাষ হবে কি করে? ময়ূরাক্ষীর পলিতে দেশে সোনা ফলে। তারিণী হাসিয়া বলিল, তাই বলো বাপু, লোকে বলে কি জানো দাস, বলে শালা বানের লেগে পুজো দেয়। এই মায়ের কি পাতে এই এ মুলুকের লক্ষ্মী। দর কেলে, ওরে পাঠা পালালো, ধর। বলি পাঠাটা নদী গর্তে উত্তপ্ত বালুকার উপর আর থাকিতে চাহিতেছিল না। পূজা অর্চনা সুশৃঙ্খলেই হইয়া গেল। তারিণী মদ খাইয়া নদীর ঘাটে বসিয়া কালাচাঁদকে বলিতেছিল, হরর কলকল পান লে লে কেন তু 10 দিন বাদ। কালাচাঁদ বলিল, এবার মাইরি, তুই কিন্তু ভাষা জিনিস ধরিতে পাবি না। এবার কিন্তু আমি ধরবা, হ্যাঁ। তারিণী মস্ত হাসিয়া বলিল, বড় গুরঞ্চাকে 3টি বুটবুটি, বুক বুক বুক, বাস কালাচাঁদ ফর্সা। কালাচন্দ অপমানে আগুন হইয়া উঠিল। কি বললি শালা? তারিণী খাড়া সোজা হইয়া দাঁড়াইয়াছিল, কিন্তু সুখী মধ্যস্থলে দাঁড়াইয়া সব মিটাইয়া দিল। সে বলিল, ছোট বানের সময় হুই পাকুর গাছ পর্যন্ত বানের দেও ধরবে,
আর পাকুর গাছ সারাইলে তুমি। কালাচাঁদ সুখীর পায়ের ধুলো লইয়া কাঁদিয়া বুক ভাসাইয়া দিল। বউ লইলে ই বলে কে? পরদিন হইতে ডোঙা মেরামত আরম্ভ হইল। দুইজনে হাতুড়ি নেয়ান লইয়া সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করিয়া ডোঙাখানাকে প্রায় নতুন করিয়া ফেলিল। কিন্তু সে ডোঙায় আবার ফাটল ধরিল রৌদ্রের টানে। সমস্ত আষাঢ়ের মধ্যে বান হইল না। বান দূরের কথা, নদীর বালি ঢাকিয়া জলও হইল না। বৃষ্টি অতি সামান্য, 2-4 পশলা। সমস্ত দেশটার মধ্যে একটা মৃদু কাতর ক্রন্দন যেন সাড়া দিয়া উঠিল। প্রত্যাসন্ন বিপদের জন্য যেন দেশ মৃদুস্বরে কাঁদিতেছিল, কিংবা হয়তো বহুদূরের যে হাহাকার আসিতেছে বায়ুস্তর বাহিত তাহারই অগ্রধ্বনিয়ে। তারিণীর দিন আর চলে না। সরকারি কর্মচারীদের বাইসিকল ঘাড়ে করিয়া নদী পার করিয়া 2-4টি পয়সা মেলে, তাহাতেই সে মদ খায়। সরকারি কর্মচারীদের এ সময় আসা যাওয়ার হিড়িক পড়িয়া গিয়াছে। তাহারা আসেন দেশে সত্যই অভাব আছে কিনা তাহারই তদন্তে। আরও কিছু মেলে, সে তাহাদের ফেলিয়ে দেয়া সিগারেটের কুটি। শ্রাবণের প্রথমেই প্রথম বন্যা আসিল। তারিণী হাঁপ ছাড়িয়া বাঁচিল। বন্যার প্রথম দিন বিপুল আনন্দে সে তালগাছের মতো উঁচু পাড়ের উপর হইতে ঝাঁপ দিয়া নদীর বুকে পড়িয়া বন্যার জল আরও উজ্জ্বল ও চঞ্চল করিয়া তুলিল। কিন্তু 3 দিনের দিন নদীতে আবার হাঁটু জল হইয়া গেল। গাছে বাঁধা ডোঙাটা তরঙ্গাঘাতে মৃদু মৃদু দোল খাইতেছিল। তাহারই উপর তারিণী ও কালাচাঁদ বসিয়াছিল। যদি কেহ ভদ্র যাত্রী আসে তাহারই প্রতীক্ষায়, সে হাঁটিয়া পার হইবে না। এ অবস্থায় তাহারা দুইজনে মিলিয়া ডোঙাটা ঠেলিয়া লইয়া যায়। সন্ধ্যা ঘনাইয়া আসিতেছিল। তারিণী বলিল, ই কি হলো বল দেখি কেলে? চিন্তাকুলভাবে কালাচাঁদ বলিল, তাই তো। তারিণী আবার বলিল, এমন তো কখনো দেখি নাই। সেই পূর্বের মতো কালাচাঁদ উত্তর দিল, তাই তো। আকাশের দিকে চাহিয়া তারিণী বলিল, আকাশ দেখ কেনে, ফর্সা লীল, পচি দিকেও তো ডাকে না। কালাচাঁদ এবারও উত্তর দিল, তাই তো। ঠাস করিয়া তাহার গালে একটা চর কষাইয়া দিয়া তারিণী বলিল, তাই তো, তাই তো বলতেই যেন আমি ওকে বলছি, তাই তো, তাই তো, তাই তো। কালাচাঁদ একান্ত অপ্রতিভের মতো তারিণীর মুখের দিকে চাহিয়া রহিল। কালাচাঁদের সে দৃষ্টি তারিণী সহ্য করিতে পারিল না। সে অন্যদিকে মুখ ফিরাইয়া বসিল। কিছুক্ষণ পর অকস্মাৎ যেন সচেতনের মতো নড়িয়া চড়িয়া বসিয়া সে বলিয়া উঠিল, বাতাস ঘুরছে লয় কেলে, পশি বইছে না? বলিতে বলিতে সে লাফ দিয়া ডাঙায় উঠিয়া শুষ্ক বালি এক মুঠা ঝুরঝুর করিয়া মাটিতে ফেলিতে আরম্ভ করিল। কিন্তু বায়ুপ্রবাহ অতি ক্ষীণ, পশ্চিমের কিনা ঠিক বুঝা গেল না। তবুও সে বলিল, পশি থেকে ঠেলা বইছে একটুকুন, আয় কেলে মদ খাবো আয়। 2 আনা পয়সা আছে আজ, বার করে লিয়েছি আজ সখীর খুঁট খুলে। সস্নেহ নিমন্ত্রণে কালাচাঁদ খুশি হইয়া উঠিয়াছিল। সে তারিণীর সঙ্গ ধরিয়া বলিল, তোমার বউয়ের হাতে টাকা আছে দাদা, বাড়ি গেলে তোমার ভাত ঠিক পাবেই, মলাম আমরাই। তারিণী বলিল, সুখী বড় ভালো রে গেলে, বড় ভালো। উ না থাকলে আমার হাড়ির ললাট দমের দুর্গতি হয় ভাই। সেবার সেই ভাইয়ের বিয়েতে। বাধা দিয়ে কালাচাঁদ বলিল, দাঁড়াও দাদা, একটা তাল পড়ে রয়েছে, কুড়িয়ে লি। সে ছুটিয়া পাশের মাঠে নামিয়া পড়িল। একদল লোক গ্রামের ধারে গাছতলায় বসিয়াছিল। তারিণী প্রশ্ন করিল, কোথা বাবা যে তোমরা, বাড়ি কোথা? একজন উত্তর দিল, বীরচন্দ্রপুর বাড়ি ভাই আমাদের, খাটতে যাব আমরা বর্ধমান।
কালাচাঁদ প্রশ্ন করিল, বদ্ধ মানে কি জল হইছে নাকি? জল হয় নাই, ক্যানেল আসে কি না? দেখিতে দেখিতে দেশে হাহাকার পড়িয়া গেল। দুর্ভিক্ষ যেন দেশের মাটির তলেই আত্মগোপন করিয়াছিল। মাটির ফাটলের মধ্যে দিয়া পথ পাইয়া সে ভয়াল মূর্তিতে আত্মপ্রকাশ করিয়া বসিল। গৃহস্থ আপনার ভাণ্ডার বন্ধ করিল। জন্মজুরের মধ্যে উপবাস শুরু হলো। দলে দলে লোক দেশ ছাড়িতে আরম্ভ করিল। সেদিন সকালে উঠিয়া তারিণী ঘাটে আসিয়া দেখিল কালাচাঁদ আসে নাই। প্রহর গড়াইয়া গেল, কালাচাঁদ তবুও আসিল না। তারিণী উঠিয়া কালাচাঁদের বাড়ি গিয়া ডাকিল, কেলে? কেহ উত্তর দিল না। বাড়ির মধ্যে প্রবেশ করিয়া দেখিল ঘরদ্বার শূন্য খাঁ খাঁ করিতেছে, কেহ কোথাও নাই। পাশের বাড়িতে গিয়া দেখিল সে বাড়িও শূন্য। শুধু সে বাড়ি নয়, কালাচাঁদের পাড়াটাই যেন জনশূন্য। পাশের চাষা পাড়ায় গিয়া শুনিল কালাচাঁদের পাড়ার সকলেই কাল রাত্রে গ্রাম ছাড়িয়া চলিয়া গিয়াছে। হারু মোড়ল বলিল, বললাম আমি তারিণী, যাস না, সব যাস না। তা শুনলে না, বলে বড় লোকের গায়ে ভিক করব। তারিণীর বুকের ভেতরটা কেমন করিতেছিল। সে ওই জনশূন্য পল্লীটার দিকে চাহিয়া শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। হারু আবার বলিল, দেশে বড় লোক কি আছে? সব তলা ফাঁক। তাদের আবার বড় বিপদ, পেটে না খেলেও মুখে কবুল দিতে পারে না। এই তো কি বলে, গায়ের নাম ওই যে পলাশডাঙ্গা, পলাশডাঙ্গার ভদ্রলোক একজন গলায় দড়ি দিয়ে মরেছে, শুধু অভাবে মরেছে। তারিণী শিহরিয়া উঠিল। পরদিন ঘাটে একটা বীভৎস কাণ্ড। ঘাটের পাশেই এক বৃদ্ধার মৃতদেহ পড়িয়াছিল। কতকটা তাহার শৃগাল কুকুরে ছিঁড়িয়া খাইয়াছে। তারিণী চিনিল, একটি মুচি পরিবারের বৃদ্ধ মাতায় হতভাগিনী। গত অপরাহ্নে জলশক্তিহীনা বৃদ্ধার মৃত্যু কামনা বারবার তাহারা করিতেছিল। বৃদ্ধার জন্যই ঘাটের পাশে গত রাত্রে তাহারা আশ্রয় লইয়াছিল। রাত্রে ঘুমন্ত বৃদ্ধাকে ফেলিয়া তাহারা পলাইয়াছে। সে আর সেখানে দাঁড়াইল না। বরাবর বাড়ি আসিয়া সুখীকে বলিল, লে সুখী, খানচারেক কাপড় আর গয়না কটা পেট আঁচলে বেঁধেলে। আর ই গায়ে থাকবো না, শহরের দিকে যাব, দিন খাটুনি তো মিলবে। জিনিসপত্র বাঁধিবার সময় তারিণী দেখিল হাতে শাখা ছাড়া আর কোনো গহনাই সুখীর নাই। তারিণী চমকিয়া উঠিয়া প্রশ্ন করিল, আর? সুখী ম্লান হাসি হাসিয়া বলিল, এতদিন চলল কিসে বলো? তারিণীও গ্রাম ছাড়িল। দিন তিনেক পথ চলিবার পর সেদিন সন্ধ্যায় গ্রামের প্রান্তে তাহারা রাত্রির জন্য বিশ্রাম লইয়াছিল। গোটা 2 পাকা তাল লইয়া দুইজনে রাত্রির আহার সারিয়া লইতেছিল। তারিণী চট করিয়া উঠিয়া খোলা জায়গায় গিয়ে দাঁড়াইল। থাকিতে থাকিতে বলিল, দেখি সুখী, গামছাখানা। গামছাখানা লইয়া হাতে ঝুলাইয়া সেটাকে সে লক্ষ্য করতে আরম্ভ করিল। ভোরবেলায় সুখীর ঘুম ভাঙিয়া গেল। দেখিল তারিণী ঠায় জাগিয়া বসিয়া আছে। সে সবিস্ময়ে প্রশ্ন করিল, ঘুমো নাই তুমি? হাসিয়া তারিণী বলিল, হ্যাঁ না, ঘুম এলো না। সুখী তাহাকে তিরস্কার আরম্ভ করিল। ব্যামোশ্যাম হলে কি করব বলো দেখি আমি? ই মানুষের বাইরে বেরুনো কেন বাপু? ছি ছি ছি। তারিণী পুলকিত কণ্ঠে বলিয়া উঠিল, দেখেছিস সুখী, দেখেছিস? সুখী বলিল, আমার মাথা মুন্ডু কি দেখব? তারিণী বলিল, পিঁপড়েতে ডিম মুখে নিয়ে উপরের পানে চলল, জল এইবার হবে। সুখী দেখিল সত্যই লক্ষ লক্ষ পিপীলিকা শ্রেণীবদ্ধভাবে পুরো ঘরখানার দেওয়ালের উপরে উঠিয়া চলিয়াছে। মুখে তাহাদের সাদা সাদা ডিম।
সুখী বলিল, তোমার যেমন। তারিণী বলিল, ওরা ঠিক জানতে পারে নিচে থাকলে যে জলে বাসা ভেসে যাবে। এদিকে বাতাস কেমন বইছে দেখছিস, যারা পশ্চিম থেকে। আকাশের দিকে চাহিয়া সুখী বলিল, আকাশ তো ফটফট চকচক করছে। তারিণী চাহিয়াছিল অন্যদিকে। সে বলিল, মেঘ আসতে কতক্ষণ, ওই দেখ কাকে কুটো তুলছে, বাসার ভাঙা ফুটো সারবে। আজ এইখানেই থাক সুখী, আর যাব না, দেখি মেঘের গতিক। খেয়ামাঝির পর্যবেক্ষণ ভুল হয় নাই। অপরাহ্নের দিকে আকাশ মেঘে ছাইয়া গেল। পশ্চিমের বাতাস ক্রমশ প্রবল হইয়া উঠিল। তারিণী বলিল, ওঠ সুখী, ফিরব। সুখী বলিল, এই অবেলায়? তারিণী বলিল, ভয় কি তোর, আমি সঙ্গে রইছি। মাথালি তোমায় আয় দে, টিপি টিপি জল ভারী খারাপ। সুখী বলিল, আর তুমি, তোমার শরীর বুঝি পাথরের? তারিণী হাসিয়া বলিল, ওরে ই আমার জলের শরীর, রোদে টান ধরে জল পেলেই ফলে। চল পুটুলি আমায় দে। ধীরে ধীরে বাদল বাড়িতেছিল। উতলা বাতাসের সঙ্গে অল্প কিছুক্ষণ রিমিঝিমি বৃষ্টি হইয়া যায়, তারপর থামে। কিছুক্ষণ আবার বাতাস প্রবল বয়, সঙ্গে সঙ্গে বৃষ্টি নামে। যে পথ গিয়াছিল তাহারা 3 দিনে, ফিরিবার সময় সেই পথ অতিক্রম করল 2 দিনে। সন্ধ্যার সময় বাড়ি ফিরিয়াই তারিণী বলিল, দাঁড়া, নদীর ঘাট দেখিয়া আসি। ফিরিয়া আসিয়া পুলকিত চিত্তে তারিণী বলিল, লদি কানায় কানায় সুখী। প্রভাতে উঠিয়াই তারিণী ঘাটে যাইবার জন্য সাজিল। আকাশ তখন দুরন্ত দুর্যোগে আচ্ছন্ন, ঝড়ের মতো বাতাস, সঙ্গে সঙ্গে ঝমঝম করিয়া বৃষ্টি। দ্বীপ্রহরে তারিণী ফিরিয়া আসিয়া বলিল, কামার বাড়ি চললাম আমি। সুখী ব্যস্তভাবে বলিল, খেয়ে যাও কিছু। চিন্তিত মুখে ব্যস্ত তারিণী বলিল, না, ডোঙার একটা বড় গজাল খুলে গেছে, সে না হলে অল্প বান হলে না হয় হতো। নদী একেবারে পাথার হয়ে উঠেছে, দেখছে আয়। সুখীকে সে না দেখাইয়া ছাড়িল না। পালেদের পুকুরের উঁচু পাড়ের উপর দাঁড়াইয়া সুখী দেখিল ময়ূরাক্ষীর পরিপূর্ণ রূপ, বিস্তৃতি যেন পারাপারহীন। রাঙা জলের মাথায় রাশি রাশি পুঞ্জিত ফেনা ভাসা ফুলের মতো দ্রুত বেগে ছুটিয়া চলিয়াছে। তারিণী বলিল, ডাক শুনছিল, শো শো, বান আরো বাড়বে, তুই বাড়ি যা, আমি চললাম, লইলে কাল আর ডাক পার করতে পারবো না। সুখী অসন্তুষ্ট চিত্তে বলিল, এই জল জল। তারিণী সে কথা কানেই তুলিল না। দুরন্ত দুর্যোগের মধ্যেই সে বাহির হইল। যখন সে ফিরিল তখন সন্ধ্যা হইয়া গিয়াছে। দ্রুত পদে সে আসিতেছিল। কি একটা ডুগডুগ শব্দ শোনা যায় না? হ্যাঁ, ডুগডুগই বটে। এ শব্দের অর্থ তো সে জানে। আসন্ন বিপদ। নদীর ধারে গ্রামে গ্রামে এই সুরে ডুগডুগি যখন বাজে, তখনই বন্যার ভয় আসন্ন বুঝিতে হয়। তারিণীর গ্রামের ওপাশে ময়ূরাক্ষী, এপাশে ছোট একটা কাঁতার, অর্থাৎ ছোট শাখা নদী। একটা বাঁশের পুল দিয়া গ্রামে প্রবেশের পথ। তারিণী সঠিক পথ ধরিয়া আসিয়াও বাঁশের পুল খুঁজিয়া পাইল না। তবে পথ ভুল হইল নাকি? অন্ধকারের মধ্যে অনেকক্ষণ পর সে ঠাউর করিল, সে পুলের মুখ এখনো অন্তত 100 বিঘা জমির পরে। ঠিক বন্যার জলের ধারেই সে দাঁড়াইয়াছিল। আঙুলের ডগায় ছিল জলের সীমা। দেখিতে দেখিতে গোড়ালি পর্যন্ত জলে ডুবিয়া গেল। সে কান পাতিয়া রহিল, কিন্তু বাতাস ও জলের শব্দ ছাড়া আর কিছু শোনা গেল না। আর একটা গর্জনের মতো গুঁগো শব্দ। দেখিতে দেখিতে সর্বাঙ্গ তাহার পোকায় ছাইয়া গেল। লাফ দিয়া দিয়া মাটির পোকা পালাইয়া যাইতে চাহিতেছে।
তারিণী জলে ঝাঁপ দিয়া পড়িল। ক্ষিপ্রগতিতে মাঠের জল অতিক্রম করিয়া গ্রামে প্রবেশ করিয়া সে চমকিয়া উঠিল। গ্রামের মধ্যেও বন্যা প্রবেশ করিয়াছে। এক কোমর জলে পথ ঘাট ঘর দ্বার সব ভরিয়া গিয়াছে। পথের উপর দাঁড়াইয়া গ্রামের নরনারী আর্ত চিৎকার করিয়া উহাকে ডাকিতেছে। গরু ছাগল ভেড়া কুকুরের সে কি ভয়ার্ত চিৎকার! কিন্তু সে সমস্ত আচ্ছন্ন করিয়া দিয়াছিল ময়ূরাক্ষীর গর্জন, বাতাসের অট্টহাস্য আর বর্ষণের শব্দ। লুণ্ঠনকারী ডাকাতের দল অট্টহাস্য ও চিৎকারে যেমন করিয়া ভয়ার্ত গৃহস্থের ক্রন্দন ঢাকিয়া দেয়, ঠিক তেমন ভাবেই। গভীর অন্ধকার পথও বেশ চেনা যায় না। জলের মধ্যে কি একটা বস্তুর উপর তারিণীর পা পড়িল, জীব বলিয়াই বোধ হয়। হেঁট হইয়া তারিণী সেটাকে তুলিয়া দেখিল। ছাগলের ছানা একটা, শেষ হইয়া গিয়াছে। সেটাকে ফেলিয়া দিয়া কোনো রূপে সে বাড়ির দরজায় আসিয়া ডাকিল, সুখে সুখে। ঘরের মধ্য হইতে সাড়া আসিল। অপরিমেয় আশ্বস্ত কণ্ঠস্বরে সুখে সাড়া দিল, এই যে ঘরে আমি। ঘরের মধ্যে প্রবেশ করিয়া তারিণী দেখিল ঘরের উঠোনে এক কোমর জল। দাওয়ার উপর এক হাঁটু জলে চালের বাঁশ ধরিয়া সুখী দাঁড়াইয়া আছে। তারিণী তাহার হাত টানিয়া ধরিয়া বলিল, বেরিয়ে আয়, এখন কি ঘরে থাকে? ঘর চাপা পড়ে মরবি যে। সুখী বলিল, তোমার জন্যই দাঁড়িয়ে আসি, কোথা খুঁজে বেড়াতে বলো দেখি। পথে নামিয়া তারিণী দাঁড়াইল, বলিল, কি করি বল দেখি সুখী। সুখী বলিল, এইখানেই দাঁড়াও, সবার যা দশা হবে আমাদেরও তাই হবে। তারিণী বলিল, বান যদি আরো বাড়ে সুখী, গোগো ডাক শুনছিস না? সুখী বলিল, আর কি বান বাড়ে গো? আর বান বাড়লে দেশের কি থাকবে? ছিচটি কি আর নষ্ট করবে ভগবান? তারিণী এই আশ্বাস গ্রহণ করবার চেষ্টা করিল, কিন্তু পারিল না। একটা হুড়মুড় শব্দের সঙ্গে বন্যার জল ছটকাইয়া দুলিয়া উঠিল। তারিণী বলিল, আমাদেরই ঘর পড়ল সুখী, চল আর লয়, কোমরের উপরে উঠল, তোর তো একসাথে হইছে তাহলে। অন্ধকারে কোথায় বা কাহার কণ্ঠস্বর বোঝা গেল না, কিন্তু নারী কণ্ঠের কাতর ক্রন্দন ধ্বনিয়া উঠিল, ও গো খোকা পড়ে গেছে বুক থেকে, খোকা রে। তারিণী বলিল, এইখানেই থাকবি সুখী, ডাকলে সারা দিস। সে অন্ধকারে মিলাইয়া গেল, শুধু তাহার কণ্ঠস্বর শোনা যাইতেছিল, কে, কোথা, কার ছেলে পড়ে গেল, সারা দাও ওই। ওদিক হইতে সারা আসে, এই জি। তারিণী আবার হাঁকিল, ওই। কিছুক্ষণ ধরিয়া কোমল স্বরে সংকেতের আদান প্রদান চলিয়া সে শব্দ বন্ধ হইয়া গেল। তাহার পরই তারিণী ডাকিল, সুখী। সুখী সাড়া দিল, হ্যাঁ। শব্দ লক্ষ্য করিয়া তারিণী আসিয়া বলিল, আমার কোমর ধর সুখী, গতিক ভালো নয়। সুখী আর প্রতিবাদ করিল না। তারিণীর কোমরের কাপড় ধরিয়া বলিল, কার ছেলে বটে, পেলে? তারিণী বলিল, পেয়েছি, ভুপতে বল্লার ছেলে। সন্তর্পণে জল ভাঙিয়া তাহারা চলিয়াছিল। জল যেন ক্রমশ বাড়িয়া চলিয়াছে। তারিণী বলিল, আমার পিঠে চাপ সুখী, কিন্তু কোন দিকে এলাম সুখী? কথা শেষ হইবার পূর্বেই অথই জলে দুজনে ডুবিয়া গেল। পরক্ষণেই কিন্তু তারিণী ভাসিয়া উঠিয়া বলিল, নদীতেই বা পড়লাম সুখী, পিঠ সেরে আমার কোমরের কাপড় ধরে ভেসে থাক। স্রোতের টানে তখন তাহারা ভাসিয়া চলিয়াছে। গাঢ় গভীর অন্ধকার, কানের পাশ দিয়া বাতাস চলিয়াছে হু হু শব্দে। তাহারই সঙ্গে মিশিয়া গিয়াছে ময়ূরাক্ষীর বানের হুড় দূর শব্দ। মুখে বৃষ্টির ছাট আসিয়া বিঁধিতেছিল তীরের মতো, কুটার মতো তাহারা চলিয়াছে। কতক্ষণ তাহার অনুমান হয় না,
মনে হয় কতদিন কত মাস তাহার হিসাব নাই নিকাশ নাই। শরীরও ক্রমশ যেন আড়ষ্ট হইয়া আসিতেছিল। মাঝে মাঝে ময়ূরাক্ষীর তরঙ্গ শ্বাস রোধ করিয়া দেয়, কিন্তু সুখীর হাতের মুঠি কেমন যেন হইয়া আসে যে সে যে ক্রমশ ভারী হইয়া উঠিতেছে। তারিণী ডাকিল, সুখে সুখে। উন্মত্তার মতো সুখী উত্তর দিল, হ্যাঁ। ভয় ভয় কি তোর? আমি। পর মুহূর্তে তারিণী অনুভব করিল অতল জলের তলে ঘুরিতে ঘুরিতে তাহারা ডুবিয়া চলিয়াছে, ঘূর্ণিতে পড়িয়াছে তাহারা। সমস্ত শক্তি পুঞ্জিত করিয়া সে জল ঠেলিবার চেষ্টা করিল। কিছুক্ষণই মনে হইল তাহারা জলের ওপরে উঠিয়াছে, কিন্তু সম্মুখের বিপদ তারিণী জানে, এইখানে আবার ডুবিতে হইবে। সে পাশ কাটাইবার চেষ্টা করিল, কিন্তু এ কি, সুখী যে নাগপাশের মতো তাহাকে জড়াইয়া ধরিতেছে। সে ডাকিল, সুখে সুখে। ঘুরিতে ঘুরিতে আবার জলতলে চলিয়াছে। সুখীর কঠিন বন্ধনে তারিণীর দেহ যেন অসাড় হইয়া আসিতেছে, বুকের মধ্যে হৃৎপিণ্ড যেন ফাটিয়া গেল। তারিণী সুখীর দৃঢ় বন্ধন শিথিল করিবার চেষ্টা করিল, কিন্তু সে আরো জোরে জড়াইয়া ধরিল। বাতাস বাতাস। যন্ত্রণায় তারিণী জল খামচাইয়া ধরিতে লাগিল। পর মুহূর্তে হাত পড়িল সুখীর গলায়। দু হাতে প্রবল আক্রোশে সে সুখীর গলা পোষণ করিয়া ধরিল। সে কি তাহার উন্মত্ত ভীষণ আক্রোশ! হাতের মুঠিতেই তাহার সমস্ত শক্তি পুঞ্জিত হইয়া উঠিয়াছে। যে বিপুল ভারটা পাথরের মতো টানে তাহাকে অতলে টানিয়া লইয়া চলিয়াছিল, সেটা খসিয়া গেল। সঙ্গে সঙ্গে সে জলের উপরে ভাসিয়া উঠিল। বুক ভরিয়া বাতাস টানিয়া লইয়া আকুল ভাবে সে কামনা করিল, ভালো মাটি। এখানেই শেষ হয়ে গেল সুখী আর তারিণীর গল্প। না, তারিণী পারল না সুখীকে বাঁচাতে। বলা যায় সুখীর জীবনের বদলে নিজের জীবনটাকেই উপহার হিসাবে বাঁচল তারিণী। হয়তো এটাই হয়, যখন এমন বিপদের সময় আসে তখন বোধহয় মানুষ নিজেকে ছাড়া আর কারোর কথা ভাবতে পারে না। কেমন লাগলো আজকের গল্প জানিও কমেন্ট বক্সে। আর নতুন কি গল্প শুনতে চাও তারও আবদার রাখতে পারো কমেন্ট বক্স কিংবা ডেসক্রিপশন বক্সে দেয় ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজে ডিএম করে। তাহলে আজ এ পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরবো আরেকটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থেকো, ভালো রেখো। আর হ্যাঁ, লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। এত দূর যখন শুনে নিয়েছ, সাবস্ক্রাইবটা করে যেও। তাহলে আজ এ পর্যন্তই। নমস্কার।